দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অবসান হলো সব জল্পনা কল্পনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন টমাস ডুলি। সকালে বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায়। বাংলাদেশ দলের ডাগআউট সামলানোর দায়িত্ব নিয়ে ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত কোচ সকালেই ঢাকায় পা রেখেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। দেশটির হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলেন এবং গোল করেন ৭টি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে ৪টি ম্যাচই খেলেন ডুলি। ১৯৯৮ বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের অধিনায়ক হিসেবে সব ম্যাচ খেলেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেন তিনি। এরপর ফিলিপিন্সের কোচের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের দায়িত্ব নেয়ার আগে গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন ডুলি। আর তার অধীনে বাংলাদেশ দলের প্রথম মিশন শুরু হচ্ছে আগামী ৫ জুন। গত কয়েকটি ঈদের মতো এবারও বাজারে নতুন টাকা ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। ফলে নতুন টাকা কিনতে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে ভ্রাম্যমাণ দোকানে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বান্ডেলে ৩ থেকে ৪০০ টাকারও বেশি দিয়ে এসব নতুন টাকা কিনছেন গ্রাহকরা। তবে প্রশ্ন রয়েছে, সাধারণ গ্রাহক ব্যাংক থেকে নতুন টাকা না পেলেও এসব দোকানি কিভাবে টাকা সংগ্রহ করছেন? এটা হলো রাজধানীর গুলিস্তানের টাকার হাট। বাণিজ্যিক ব্যাংকগুলোতে নতুন টাকার নোট না মিললেও এখানে সব ধরনের নোটই মিলবে। তবে এর জন্য গ্রাহকদের বাড়তি অর্থ গুনতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ছোটদের মাঝে যদি একটা নতুন নোট দেওয়া হয়, ওরা ১,০০০ টাকার চেয়েও বেশি খুশি হয়। এই জন্য আমরা এখানে নতুন নোট নেওয়ার জন্য আসছি। ব্যাংকে পাই না, তো এখানে ডাবল টাকা দিয়ে নিচ্ছি আমরা। বাচ্চারা নতুন নোটগুলো পেলে খুব খুশি হয়। ৫০০ টাকা দিতে ৬৫০ টাকা, আর ১০ টাকা দিতে ১২০০ টাকা, আর ২০ টাকা দিতে ২৪০০ টাকা, আর ৫০ টাকা দিতে ২০০ টাকা বেশি, আর ১০০ টাকা ৫০০ টাকা বেশি। যারা ব্যাংকের থেকে উঠায় ওরা আমাদের কাছে বেঁচে যায়, বিক্রি করে যায়, আমরা ওদের কাছে কিনে রাখি। বেশ কয়েক বছর আগেও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নতুন নোট বিনিময়ের সুযোগ থাকলেও এখন সেই সুযোগ আর নেই। কেন এই অবস্থা? বাংলাদেশ ব্যাংক ২টি ঈদকে কেন্দ্র করে বড় অ্যামাউন্টের নতুন ফ্রেশ নোট বাজারে ছেড়ে থাকে। সেই কালচার থেকে আমরা বের হয়ে আসতে যাচ্ছি। নতুন নোট বাজারে ছাড়া একটা রেগুলার ফেনোমেনা হবে। সারা বছরই থ্রু আউট দ্য ইয়ার আমরা চাহিদা মোতাবেক বাজারে নতুন নোট ছাড়ব। এবারও ঈদকে কেন্দ্র করে নোট ছাড়ার কোনো টার্গেট আমাদের নেই। গ্রাহকরা বলছেন, ঈদে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নোট বিতরণ বন্ধ থাকায় একদিকে যেমন ছেঁড়া ফাটা ও ময়লা নোটের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তেমন ঈদের সালামিতে অনেকেই নতুন নোট পাচ্ছেন না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে ঘিরে ক্রেতার সমাগম বাড়ছে গাইবান্ধা, নীলফামারী, নওগাঁ ও শেরপুরের পশুর হাটে। শেষ মুহূর্তে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। নানা কারণে আশঙ্কা থাকলেও পশুর ন্যায্য মূল্য পাওয়ার আশা তাদের। এভাবে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার খামারিরা। পরম যত্নে বড় করা গবাদি পশুর শেষ মুহূর্তের পরিচর্যা করছেন তারা। জেলার ৭ উপজেলার বিভিন্ন খামারে নজর কাটছে দেশি জাতের পাশাপাশি শাহিওয়াল, ফ্রিজিয়ান ও সিদ্ধি জাতের গরু। খামারিরা জানান, পশু খাদ্যের দাম বৃদ্ধির সাথে পশু পালনের খরচও বেড়েছে। আমি ন্যাচারাল খাওয়া খাই, ভুট্টা, গম, ধান। গরুর খাদ্যের দাম বাড়ে গেছে, এরকম তো পাত্তা হচ্ছে না। তাই বাইরে গরু না আসলে তাও তো পাত্তা হয়তো। এবার জেলায় ১,৭৬,৯০০ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এদিকে নীলফামারীর ৩,০০০-এর বেশি খামারেও দেখা গেছে শেষ সময়ের ব্যস্ততা। পশুপালনের খরচ বেশি হলেও ঈদের বাজারে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। তবে সীমান্ত দিয়ে ভারতীয় পশু প্রবেশ করলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তাদের। প্রাকৃতিক উপায়ে আমরা এই গরুগুলোকে লালন পালন করি, তারপর লালন পালন করে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা ইনশাল্লাহ কুরবানির জন্য
তৈরি করে থাকি। যেন আমাদের ভালোভাবে বাজারজাত করা যায় সেই উপলক্ষে আমরা গরুগুলো লাগাইছি এবং আমাদের খামারে অনেক লোক আসে, এখান থেকে গরু নিয়ে যায়। শেরপুর সদর উপজেলা সহ নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী পাহাড়ি অঞ্চলে রয়েছে 265টি ছাগলের খামার। এসব খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে কয়েক হাজার ছাগল। প্রাকৃতিক খাদ্য দিয়ে লালন পালন করায় কাঙ্ক্ষিত দাম পাওয়ার আশা খামারিদের। এই ছাগল পালন আমরা মূলত আমাদের কোনো খরচ নেই। আমরা সকালে পাহাড়ে ছেড়ে দিই, পাহাড়ে ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে খাই। সারাদিন পাহাড়ে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যায় একটু মোটামুটি তারা আইসা পড়ে। এমন লতা পাতা অনেকই আছে, এটা খাইয়া মোটা তাজা হয়। এবার নওগাঁয়ে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 8 লাখ গবাদি পশু। 11টি উপজেলায় ছোট বড় ও প্রান্তিক পর্যায়ের 38,909 জন খামারি তাদের গবাদি পশু প্রস্তুত করেছেন। এখানে বিভিন্ন 3টা জাত আছে, শাহিওয়াল, দেশি আর ফ্রিজিয়ান ক্রস সার বাচ্চা মানে গরুগুলা। বাজারে যেগুলো বিভিন্ন উপাদান আমরা কেনাকাটা করতেছি, এগুলোর রেট একটু বেশি হওয়ার কারণে আমরা যদি এই পবিত্র ঈদুল আজহাতে মানে সঠিক মূল্য না পাই তাহলে আমরা লাভবান হতে পারবো না। এবছর নওগাঁয় কুরবানির জন্য গবাদি পশুর চাহিদা রয়েছে 3,86,000। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে জানবো দিনাজপুরের আমবাড়ি হাটের খবর। সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ, কথা বলবো তার সঙ্গে। সুলতান, ছুটির দিনে হাটে ক্রেতার সংখ্যা কেমন দেখছেন আর পশুর দাম নিয়ে তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন যে আর মাত্র 5 দিন পরেই কুরবানির ঈদ শুরু হচ্ছে। সেই ঈদকে সামনে রেখেই দিনাজপুরের জেলায় 68টি স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে। আজকে দিনাজপুরের যে আমবাড়ি হাটটি, এটি আসলে বিশাল বড় একটি পশুর হাট। এখানে আমরা দেখেছি যে সকাল 10টা থেকেই বিভিন্নভাবেই কিন্তু এই হাটে পশু নিয়ে আনা হচ্ছে। আমরা একটু দেখাতে যাচ্ছি আপনাকে। এই বিশাল বড় পশুর হাটে কিন্তু বিভিন্ন সাইজের যে গরু কিন্তু রয়েছে। এই গরু কিন্তু বিক্রেতারা তাদের খামারে থেকেও কেউ কেউ অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু ট্রাক যোগে কিন্তু এই বা মিনি ট্রাক যোগে কিন্তু এই পশুগুলো এই হাটে আনা হয়েছে। এই হাট আসলে মূলত জমজমাট ভাবে জমে উঠেছে। ক্রেতা এবং বিক্রেতাদের এত উপস্থিতি, তারা দেখে শুনে পছন্দের পশুটি ক্রয় করতে পারছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এবছর কিন্তু বিক্রেতারা বলছে যে গত বছর তুলনায় একটু গরুর দাম একটু বেশি, কারণ আপনি জানেন যে মাংসের দাম বেশি হয়েছে এবং পাশাপাশি আবার গোখাদ্যের দামও কিন্তু বেশি হওয়ার কারণে কিন্তু এই হাটের বিক্রেতারা বলছে গরুর দাম একটু বেশি। তবে ক্রেতারা কিন্তু কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলেছে যে এই গত বারের তুলনায় একটু দাম বেশি, কারণ আপনি জানেন যে মাংসের দাম তো বেশি হওয়ার কারণেই গরুর দাম বেশি হচ্ছে। সব মিলেই আপনাকে একটু বলতে পারি যে ক্রেতা এবং বিক্রেতাদের যে উপস্থিতিতে এই হাট একেবারেই জমে উঠেছে এবং অনেকেই কিন্তু ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা কিন্তু এই হাটে আসছেন, তাদের পছন্দের মতো পশুটি ক্রয় করছেন। এখানে সবচেয়ে বড় একটি বিষয় সেটি হচ্ছে যে 80,000 থেকে 1,20,000 টাকা দামের যে গরুর কিন্তু সবচেয়ে একটু চাহিদা বেশি থাকে এবং ক্রেতারাও কিন্তু এই মূল্যের যে গরুগুলো বা এই কুরবানি পশুটি তারা পছন্দ করছেন। সব মিলেই বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে সমন্বয় করেই কিন্তু এই দিনাজপুরের যে আমবাড়ি পশুর হাটটি একেবারেই জমজমাট ভাবে জমে উঠেছে। সুমনা, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। ঈদুল আজহাকে সামনে রেখে হবিগঞ্জেও জমে উঠেছে পশুর হাট। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে জানব সহকর্মী আখলাস আহমেদ প্রিয়র কাছ থেকে। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে হবিগঞ্জের আজমিরগঞ্জের পশুর হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল সহ নানা ধরনের পশু নিয়ে আসছেন বিক্রেতারা। ক্রেতা বিক্রেতার সমাগমে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে চলছে জমজমাট বেচাকেনা। গরুটা আমি 2টা গরু পালছি, কোনো খামারের না, আমার নিজের। দাম চাই আমি 2,40,000। আমার টার্গেট আছে 2 লক্ষ টাকা হলে বিক্রি করবো। 10টা থেকে বেচছি 5টা, আর গরু বাজারটা এদিকে মান্দা। হাটে দেশীয় জাতের ছোট্ট বড় বিভিন্ন আকারে পশু নিয়ে এসেছেন খামারিরা। পশুর মূল্য কম থাকায় এবার লোকসানের সংখ্যা তাদের। তবে ক্রেতারা বলছেন ছোট এবং মাঝারি আকারের পশুর চাহিদা বেশি। দেখে একটা পছন্দ হইলো, এই জন্য নিজে 92,000। আর এবার দাম হাতে লাগালে কিনছি
চারটা কিনছি ভালো বিক্রি হইতেছে। বেচা কিনা গরুগুলা মানে চাহিদা বান্ধা আছে, মানে অন্য বছর তুলনায় এবছর গরু বেচা কিনা মোটামুটি ভালো হইতেছে। ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। হাটে ছাড়াও আমাদের প্রত্যেক হবিগঞ্জের অন্যান্য স্থানে সিলটাই হচ্ছে অজ্ঞান মলম পার্টি যারা রয়েছে এই সমস্ত সদস্য সম্পর্কে আমরা আগে থেকে তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং জাল টাকা বিস্তার যেন না হয় সেটা রোধ করার জন্য আমাদের টিম কাজ করবে। জেলায় কুরবানির পশুর চাহিদা ৪৬,০০০। ইতিমধ্যে জেলার বিভিন্ন হাট এবং খামার থেকে পশু কিনছে ক্রেতারা। ঈদ যত ঘনিয়ে আসবে বেচা কিনা তত বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আখলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। জ্যৈষ্ঠ মাস মানেই রসালো লিচুর মৌসুম। তবে বাজারে চড়া দামের কারণে অনেকের কাছে এই ফল থাকে অধরা। তবে পাবনায় রয়েছে এক ব্যতিক্রমী লিচু বাগান, যেখানে কোনো টাকা ছাড়াই ইচ্ছে মতো লিচু খেতে পারেন সবাই। গাছে গাছে থোকায় থোকায় দোল খাচ্ছে লাল টুকটুকে লিচু। আর সেই লিচু পেড়ে আনন্দে খাচ্ছে শিশু, কিশোর, বৃদ্ধ সহ নানা বয়সী মানুষ। তবে অবাক করার বিষয়, এই লিচু খেতে লাগছে না কোনো টাকা। পাবনার সাথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামের কৃষিবিদ মোস্তফা জামাল শামীম প্রায় ১.৫ যুগ আগে ৮ বিঘা জমির ওপর গড়ে তোলেন এই লিচু বাগান। বর্তমানে বাগানে রয়েছে ২০০রও বেশি লিচু গাছ। ফল পাকা শুরু হলে বাগান খুলে দেওয়া হয় সবার জন্য। আমি মাঝে মধ্যে আসি এখানে লিচু খাইতে, বা লিচু দেখতে আমার খুব ভালো লাগে। আমি নিজেও খাই বা আমার বন্ধু বান্ধবকেও নিয়ে আসি। মানুষ আসে, এসে সেই লিচু নিজ বাগান মনে করে খাচ্ছে আর কি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা মোস্তফা জামাল শামীম জানান, বাগানে কোনো সীমানা প্রাচীর নেই। মানুষের পাশাপাশি পশু পাখির জন্য উন্মুক্ত রাখা হয়েছে পুরো বাগান। ব্যবহার করা হয় না ক্ষতিকর রাসায়নিক। প্রথমে ছিল 24.5 বিঘা লিচু বাগান ছিল, পরবর্তী পর্যায়ে আসলে আমাদের বাগান কমায় দেওয়া হয়েছে। কমায় দেওয়া এখন আমাদের প্রায় 8 বিঘার মতো বাগান আমাদের এখনো অবশিষ্ট আছে। তো গাছ আমাদের এখানে আছে প্রায় 200-র মতো গাছ আছে। এই বাগানটার বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বাগানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড ইউজ করা হয় না। পাখি খাবে, বাদুড় খাবে, বিভিন্ন রকম আরও যে পাখি যেগুলো আছে তাদের অভয়ারণ্য এটা আমরা মনে করি। এটা কৃষি কর্মকর্তারা বলছেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। অন্যরাও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে বিনা পয়সায় লিচু খাওয়ার ব্যবস্থা করা, এটা বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা ওনার এই উদ্যোগকে স্বাগত জানাই। এই বাগানের লিচু কোনোদিন বিক্রি করা হয়নি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের দেশীয় লোকগান ও বাদ্যযন্ত্র শেখাচ্ছে মায়ের তরী নামের একটি সংগঠন। মূলত প্রান্তিক শিশুরা এই সুযোগ পাচ্ছে। লালমনিরহাটেও এই কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রাজারহাট উপজেলার নিভৃত গ্রাম সিংহিমারি। এখানে গড়ে ওঠা মায়ের তরী এক অন্যরকম সাংস্কৃতিক আঙিনা। প্রতি শুক্র ও শনিবার ভোরে বেজে ওঠে লোকগানের সুর। শিশুরা গান শেখার পাশাপাশি মানবতার ভাষা আর সুরের ভেতর দিয়ে জীবনের গভীরতা বোঝার সুযোগ পায়। লালন গীতি, ভাওয়াইয়া, লোকসঙ্গীত, নানান ধরনের গান শিখেছি। আমি পড়াশোনার পাশাপাশি শিল্পী হতে চাই। এখানে লালন, ভাওয়াইয়া এবং অনেক লোকসঙ্গীত শেখানো হয়। দোতারা, বেহালা, সারিন্দা, তবলা, হারমোনিয়াম, বাঁশি আরও বিভিন্ন যন্ত্র। মায়ের তরী সংগঠনের মাধ্যমে কুড়িগ্রামে ও লালমনিরহাটে ৬ শতাধিক শিক্ষার্থী লোকগান ও বাদ্যযন্ত্র শিখছে। এর সঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, শুধু বাচ্চারা এখন সুযোগ পাচ্ছে, বাচ্চারা শিখছে, এর সঙ্গে
প্রবীণদেরকে নিয়ে কিছু করার ভাবনা চলছে। সংগঠনটির যাত্রা শুরু হয় 2016 সালে। এই উদ্যোগের পেছনে আছেন নরওয়ের কবি, গবেষক ও আলোকচিত্রী ওয়েরা সেথের। ব্রহ্মপুত্রের চরে বন্যা পরবর্তী জীবনচিত্র ধারণ করতে এসে তিনি মুগ্ধ হন বাংলার লোকসঙ্গীতে। সেই মুগ্ধতা থেকেই সঙ্গীতের মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনে মানবতার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাহলে একটা চেষ্টা করতে শুরু করেছিলাম আর এখনো করছি। এই মাটির গান, এই ভাবের গান থাকুক। বাচ্চাদের মনে যদি না থাকে তাহলে কম সময়ের মধ্যে কারো মনে থাকবে না। মায়ের তরী সম্পূর্ণ বিনামূল্যে শিশুদের লালন গীতি ও ভাওয়াইয়া গান সহ নানা ধরনের গান ও বাদ্যযন্ত্র শেখায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিকে আধুনিকায়ন করা হলো মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে। উন্নত পরিবেশ ও পরিসরে নির্বিঘ্নে বই পড়ার সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের জ্ঞান চর্চাকে আরও সম্প্রসারিত করতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নিয়েছে বিকাশ। সেন্ট জোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী ও প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট সুবিধা সম্বলিত ও উন্নত কনফিগারেশনের বেশ কয়েকটি ডেস্কটপ কম্পিউটার এখানে স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ স্মরণ সভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেইরা ও শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই। ওয়ালটনের ফ্রিজ কিনে মিলেনিয়ার হলেন আরও 2 ক্রেতা। তারা হলেন রাজধানীর দক্ষিণখানের মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার আফরোজা বেগম। দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 2024-এর আওতায় এই সুবিধা পান তারা। সম্প্রতি রাজধানীর উত্তরায় ওয়ালটন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজার শাখার আয়োজিত পৃথক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতে চেক তুলে দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এতদিন ধারণা করা হচ্ছিল, যা তেহরানের পক্ষে দ্রুত এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলেই ধারণা করেছিলেন বিশ্লেষকরা। তবে এবার মার্কিন গোয়েন্দা তথ্যে মিলেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইরান তাদের সামরিক ও প্রতিরক্ষা শিল্প খাত দ্রুত গতিতে পুনর্গঠন করছে। গত এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া 6 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির সুযোগে তেহরান পুনরায় ড্রোন উৎপাদন শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে তথ্য প্রকাশ করেছে CNN। প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে ট্রাম্প প্রশাসনের অনুমোদনের চেয়ে অনেক কম সময় নিচ্ছে। যুদ্ধক্ষেত্রে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপক এবং প্রধান অস্ত্র উৎপাদন কারখানাগুলো তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে মেরামত করে ফেলছে। ভারতের পশ্চিমবঙ্গে গরু ও মহিষ জবাই নিয়ে রাজ্যের বিজেপি সরকারের জারি করা নোটিশ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। এতে করে এবারের ঈদে রাজ্যটিতে গরু ও মহিষ কুরবানির পথ বন্ধ হয়ে গেল। গত 13ই মে বিজেপি সরকার একটি নোটিশ জারি করে। এতে 1950 সালের আইন ও 2018 সালে হাইকোর্টের দেয়ার রায় কড়াকড়িভাবে মানতে হবে বলে উল্লেখ করা হয়। অর্থাৎ অনুমতি ছাড়া মহিষ ও 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। এবারে খেলার খবর। 6 মাস আগে হয়ে যাওয়া বাংলাদেশ নেপাল রাগবি সিরিজের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন ফেডারেশনের সাবেক এক কোচ। তার দাবি, কিছু লোকের পকেট ভর্তি অতিরিক্ত খরচ করেছে বর্তমান কমিটির কর্তারা। যদিও ফেডারেশনের প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদক এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছরের অক্টোবরে 7 ও 15 সাইডের দুটি সিরিজ খেলতে ঢাকায় আসে নেপাল রাগবি দল। সিরিজ জয় করে আনন্দে ভাসলেও অতিথিদের আপ্যায়ন সহ আতিথেয়তার হিসাব নিকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন রাগবি ফেডারেশনের সাবেক কোচ মোহাম্মদ আশিক হোসেন। বর্তমান কমিটিতে যারা আছে এরা অতিমাত্রা একজন দুইজনের উপরে নির্ভরশীল। তারা ইসি মেম্বারদের সাথে বসতেছে না, ইসি মেম্বাররা হচ্ছে এখানে অনুপস্থিত থাকতেছে, অনেক কিছু জানতেছে না। এতে হচ্ছে কি এই যে ফেডারেশনের যে বাজেট, ফেডারেশনের যে টুর্নামেন্ট, এই যে বিষয়গুলা, এগুলো তো অনেক গরমিল হচ্ছে। ওই জাঁকজমকের চিন্তা করতে গিয়ে এদিক সেদিক টাকা পয়সা অপচয় করতেছে। আমার যেটা মূল কাঠামো, আমার যেটা ভিত্তি প্রস্তরটা যেটা শক্ত করে দিবে, সেটা হচ্ছে আমার প্র্যাকটিস, সেটা হচ্ছে আমার কোচ, সেটা হচ্ছে আমার ইকুইপমেন্ট, সেটা হচ্ছে আমার খেলোয়াড়। সেটা থেকে তারা তাদের যে ফোকাসটা সেটা থেকে সরে যাচ্ছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা। আমাদের কাছে প্রমাণ নিয়ে আসেন, সমস্যা না, আমরা আপনাদের দেখবো, যদি আপনারা সঠিক হন ইটস ওকে, তাহলে আপনারা এইভাবে ব্যবস্থা নেবেন আমাদের এগেনস্টে, কোনো ঝামেলা। কিন্তু তারা এখন পর্যন্ত এটা দেখাতে পারেনি 38 লাখ টাকা কীভাবে গেছে। আমাদের খরচ হচ্ছে 25 লাখ সামথিং। 38 লাখ টাকা খরচা কোনো, এটা বড় একটা হচ্ছে মিথ্যা কথা ছিল। নতুন কমিটি আসার পর আমাদের কিন্তু টুর্নামেন্টের মানে যে ফেস এবং হচ্ছে আমাদের যে একটা ওয়ে, একটা পাথওয়ে একটা কিন্তু ক্রিয়েট হয়েছে নতুন করে, এটা অনেক সুন্দরভাবে আগাচ্ছে। এখন এই জিনিসটাকে প্রতিহত করার জন্য লাস্ট কমিটি তাদের 2-1 মানুষকে দিয়ে, সবাই না 2-1 মানুষকে দিয়ে জাস্ট চেষ্টা করতেছে যে যাতে আমরা এই ডেভেলপমেন্টটা করতে না পারি। কোচ আশিক হোসেনের অভিযোগ, বর্তমান অ্যাডহক কমিটি টুর্নামেন্ট আয়োজন করছে, তবে আদতে ফেডারেশনের কোনো উন্নয়ন হচ্ছে না। তবে সাধারণ সম্পাদক বলছেন, বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। যারা বিতর্কিত কথা বলে তারা কিন্তু এইগুলি হাইলাইট করে না। এখন নেগেটিভ কথা তো মানুষ বলবেই। আমি নেগেটিভটাকে পজিটিভ এনার্জি নিয়ে সামনে আমরা আগে যাচ্ছি। আর্মি যারা রিটায়ারিং প্লেয়ার, যারা ইন ফিউ ইয়ার্স রিটায়ার করবে, এদেরকে সবাইকে ওয়ার্ল্ড রাগবি আপনার লেভেল 1 কোচিং কমপ্লিট করেছি। এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। ইভেন পারলে আমরা আর্মি মিলিটারি যারা অফিসার আছেন ওদের বলছি আপনারাও করে নেন, বিকজ ফিউচারে রাগবি জিনিসের জন্য আরও স্প্রেড আউট হয়। রাগবির আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ না নেয় গত 2 দশকে পূর্ণাঙ্গ জাতীয় দল গঠিত হয়নি। এটা কখন এশিয়া রাগবি আপনাকে অ্যালাউ করবে? যখন তারা দেখবে যে আপনারা বাংলাদেশে বড় ইভেন্ট করার ক্যাপাবিলিটি রাখেন। দ্যাটস হোয়াট উই ডিড। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।